ফ্রিবার চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগত জানাই সবাইকে। তো আমাদের যে একটা নতুন আমরা এপিসোড শুরু করেছিলাম পডকাস্ট, ইহুদদের নানা সমস্যা নিয়ে কথা বলা বা তার সলিউশনগুলো বা পাশাপাশি বলা। গতদিন আমরা কিছু টপিকস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমাদের মধ্যে আছেন গতদিনের মতো শঙ্কু ভাই, ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। তো আজকে আমরা ইউথদের যে একটা বার্নিং টপিকস সেটা আলোচনা করব, সেটা হলো নেশা বা ড্রাগ। তো এটা একটা বার্নিং টপিক শঙ্কু। তো এই নেশাটা ওরা কিভাবে করে বা নেশার পথে প্রথম তো আর জন্ম থেকে ওরা নেশা করে না, একটা পিরিয়ডের পরে ওরা নেশার রাস্তায় হাঁটা শুরু করে। তো এই যে নেশার রাস্তায় হাঁটা শুরু করে, তো কিভাবে ওরা যায় একটু বলো, কোথা থেকে শুরু হয়, কোথা থেকে শুরু করতে গেলে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে গিয়ে কয়েকটা বিষয় আছে যেগুলিকে আমরা সার্ভে করে দেখেছি। প্রথম যেটা আসে সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন থেকে। যখন কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, জীবনে কিছু না পাওয়ার যে দুঃখটা, যে শোকটা, মানে সেটাকে সে মানে ভুলে থাকার জন্য তারা মনে করে যে নেশাই হচ্ছে কি তার একমাত্র উপায়। তখন তারা নেশার আবদ্ধ হয়ে যায়, নেশা করতে থাকে। প্রথম একদিন, 2 দিন, 3 দিন, আস্তে আস্তে সেটা আসক্তিতে পরিণত হয়, এডিকশনে পরিণত হয়, এবং অ্যাজ এ রেজাল্ট কি হয়, তারা টোটালি নেশার মধ্যে নিজেদের জীবনটাকে ডুবিয়ে ফেলে। এটা একটা ধাপ, এটা একটা প্রথম। আরেকটা দেখা গেছে, সেটা হচ্ছে গিয়ে কি, স্কুল কলেজে যে আমরা যাই, বন্ধুদের মধ্যে আমরা যাই, সেটা হচ্ছে পিয়ার প্রেশার বলতে বন্ধুদের একটা চাপ। মনে করুন আমাদের বন্ধুদের মধ্যে কেউ যদি নেশায় থাকে, তখন মনে হয় যে আমার বন্ধুরা করছে, এবং ওরাও একটা চাপ সৃষ্টি করে যে আমারও করাটা উচিত, আমরা সবাই খাচ্ছি, তুইও একটা খা, মানে হ্যাঁ, ওটা একটা চাপ, প্রেশার ক্রিয়েট করা। তো ওইটাতেও মানুষ কি হয়, আস্তে আস্তে এটার মধ্যে আবদ্ধ হয়ে যায়। যেহেতু বন্ধুরা খায় আমিও খাই, রাইট। আর এটা আরেকটা ভয় থাকে যে বন্ধুর কথা যদি আমি না পালন করি, বন্ধু আমার থেকে দূরে চলে যাবে। একটা সিগারেট খেয়ে নিলাম বা একটা মানে অন্য কিছু খেয়ে নিলাম, কি হলো। তো কিন্তু এটা থেকে শুরু হয়, কিন্তু এটা যে কোথায় গিয়ে ভয়াবহ পরিণতিতে গিয়ে দাঁড়ায়, সেটা তো পরবর্তী সময় বোঝা যায়। তৃতীয়ত দেখা যায় সেটা হচ্ছে গিয়ে ফ্যাশন। ভীষণ বড় একটা বিষয় ফ্যাশনটা কিভাবে আসে, কারণ আমরা যে স্টাইল করি, ড্রেসেস পরি বা বিভিন্ন কিছু করি, সেটা তো আমরা যে বিভিন্ন সিনেমা দেখি, ফিল্ম দেখি বা সিরিয়াল দেখি, টিভি ইত্যাদি যেগুলি আছে, সেগুলি থেকে কিন্তু আমরা ইমিটেট করা বা আমরা মানে দেখার কপি করার চেষ্টা করি। তো ওই ফ্যাশন থেকে কি হয়, ফ্যাশন থেকে মনে হয় যায় যে হিরোকে আমি ভালোবাসি, আমি যার ডাই হার্ট ফ্যান, তো সেই হিরো যখন কোনো নেশার অ্যাড করছে বা অ্যাডভার্টাইজমেন্ট করছে, তাকে দেখে আমার মধ্যে একটা ইচ্ছে জাগে যে আমার হিরো এত ফাইন, কি সুন্দর একটা ম্যানলি ব্যাপার আছে, মানে আই ওয়ান্ট টু বি এ ম্যান, সো ওয়াই নট নেশা করা শুরু করি। তো ওই নেশা করা শুরু করে দেয়, ওটা একটা বিষয় ফ্যাশন। চতুর্থ আরেকটা আছে যেটা আমি বললাম, সেটা হচ্ছে ইমিটেশন। এটার সঙ্গে অনেকটা কাছাকাছি ইমিটেশন, মানে নকল করা। মানে ও করছে, আমার বন্ধুরা করছে, ওকে মানে নেশা করছে, নেশা করলে তখন তাদের একটা ড্রাউজি ভাব থাকে, একটা মানে একটা চাল চলনের মধ্যে একটা ভীষণ ম্যানলি ভাব আসে, যেটা ওরা মনে করে, বাট এটার ভুল ধারণা। সেটার থেকে তখন তারা কি করে, তারাও সেটা করতে শুরু করে। তো আলটিমেটলি দেখা গেছে এই 4টে বিষয় কোনো না কোনো ভাবে ঘুরে ফিরে একটার সঙ্গে একটা জড়িত। আরেকটা আছে সেটা মানে কিছুটা, মানে তুমি 4টে যে বললে এটার সঙ্গে কিছু যুক্ত আছে, সেটা হলো আমাদের পারিপার্শ্বিক, আমাদের মানে সিনিয়র, আমাদের মানে বংশের কাকা জ্যাঠা বলো বা আমাদের স্যাররা বলো, ওদেরকে দেখি সিগারেট খেতে, নেশা করতে। তো এটা যেটা আমার সিনিয়ররা খাচ্ছে, আমিও একদম কি অসুবিধা, আমার বাবা খাচ্ছে, আমার মা খাচ্ছে পান, আমিও খাই। তো এটাও ঠিক বলেছো। এটার থেকে কি হয়, পারিবারিক একটা বিষয় থাকে, অ্যাটমসফিয়ার থেকে সেও এডিক্টেড হয়ে যায়। কিন্তু এইগুলি আলটিমেটলি কি হয়, আলটিমেটলি আমরা মনে করি নেশাটা করলে আমাদের মনে হয় যেন আমরা একটা খুব অন্য জগতে চলে যাই, কিন্তু সেটা কি ঠিক? বাস্তবটা তো বাস্তবই, ফিরে তো তোমাকে এখানেই আসতে হবে। নেশাটা করলে কি হয়, মানে ওই পার্টিকুলার টাইমে ও নিজের যে পারিপার্শ্বিক যে মানে সমস্যাগুলো থেকে দূরে থাকে, মনে করে যে আমি দূরে আছি, আমার থিঙ্কিংটা আলাদা, একটা আলাদা অন্য জগতে থাকে, একটা রিফ্রেশ অনুভূত হয়। কিন্তু সেটা কি সমাধান? সেই দূরে থাকা, আবার তো তোমাকে এখানে ফিরে আসতে হবে। সেটা ক্ষণিক সুখের জন্য তুমি দুর্বিষহ জীবনটাকে তুমি বেছে নিলে,
ক্ষণিক সুখ, এটা কিন্তু নট চিরস্থায়ী, ঠিক ঠিক ইটস নট পার্মানেন্ট, ইটস টেম্পোরারি। এই টেম্পোরারি সুখের জন্য হোয়াট ইউ আর ডুইং, ইউ আর জাস্ট চুজিং টু অ্যাকসেপ্ট এডিকশন। তো এটা কি হচ্ছে, আলটিমেটলি আমার ক্ষণিক সুখটাই যেন আমার কাছে বড় হয়ে দাঁড়াচ্ছে, এবং এবং যে এই রাস্তায় যে হাঁটলো আর ব্যাক করতে পারলো না, আর ব্যাক করতে পারে না। এবং এমনও দেখা গেছে, আমরা দেখেছি তারা এতটা এডিক্টেড হয়ে যায়, এতটা তাদের যদি নেশা সময় মতন ওরা না পায়, তখন তারা অ্যান্টি সোশ্যাল হয়ে যায়, অ্যান্টি সোশ্যালিস্টিক অ্যাক্টিভিটিতে চলে যায়, চুরি চামারি। তার কারণ নেশাতে করার পরে কি হয়, কিছু একটা তা আমার পয়সা দরকার হয় একদম প্রত্যেকদিন। একদম একদম। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো, আরেকটা কোশ্চেনটা বলি সঙ্গে তোমাকে। এখন তো বললো যে নেশা কি, মানে কি কি কারণে ওরা নিতে পারে। এখন আরেকটা আমার জানার ইচ্ছা, নেশা কত প্রকার হয়, কি 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 ভ্যারাইটিস, কি কি নেশা? হ্যাঁ, ভ্যারাইটিস, অনেকগুলো ভ্যারাইটি আছে। সব থেকে প্রথম হচ্ছে সাবস্টেন্স নেশা। এটার মধ্যে তোমার ড্রাগস আসছে, দেন রাইট আসছে, তারপরে কফ সিরাপ, যে কত কত কিছু আছে সাবস্টেন্স, যেগুলি সাবস্টেন্স থেকে মানুষ নেশা করে, মানে নিকোটিন, তারপরে যে টোব্যাকো, এগুলি সবকটা সাবস্টেন্স। এই নেশা আস্তে আস্তে মানুষকে তিলে তিলে শারীরিকভাবে, তোমার অ্যালকোহল তো এটাও তো সাবস্টেন্সের মধ্যেই পড়ে। সাবস্টেন্স নেশা, নেশাকে অ্যাকচুয়ালি দু ভাগে ভাগ করা যেতে পারে। একটা সাবস্টেন্স নেশা, আরেকটা হচ্ছে কি তোমার যেমন ইলেকট্রনিক্স এখন ফোবিয়া নয়, একটা ম্যানিয়াটিক হয়ে গেছে, আমার মোবাইল না দেখলে ঘুমায় না রাত্রে। এখন কি দেখা গেছে, এই যে মোবাইলটা, এটা আবিষ্কার করেছিলেন মানুষ, কুপার, রাইট? ঠিক, একদম। তো এই যে মার্টিন কুপার যে আবিষ্কার করেছিলেন, নিশ্চয়ই মানুষকে কমিউনিকেশন করার জন্য, বা একটা মানুষ অনেক দূরে আছে তার সঙ্গে যোগসূত্র বা যোগ মানে করার জন্য, যাতে যোগাযোগ করা যায়। কিন্তু আজকাল দেখা গেছে এটা একটা এডিকশন, এটা একটা পুরো জানো একটা এক্সপ্লোসিভ। এই যে একটা মোবাইল, এটা এখন আমাদের জীবনে একটা বিরাট বড় একটা স্পেস নিয়ে বসে আছি। আগে আমরা কি করতাম, বন্ধু বান্ধবরা আড্ডা মারতাম, বা আমরা মাঠে ময়দানে খেলতে যেতাম। কিন্তু এখন কি করি, ঘরের কোনায় বসে মোবাইল কি দেখছি আমি, মানে জানে না, এটাতে তো সবকিছু আছে, সবকিছু আছে, তুমি এখন ইজিলি অ্যাক্সেসিবল। তুমি ভালো দেখবে না খারাপ দেখবে, ইটস অল আপ টু ইউ। এটা একটা তুমি বলছো এটা একটা নেশা, এবং এই নেশাটা এখন দেখা যাচ্ছে ভীষণ ভাবে মাথা নাড়াচাড়া দিয়ে। এটা তো না, এই নেশাটা আমি বলবো এটা তো পার্টিকুলার একটা এজের ভিতরে সীমাবদ্ধ নয়। নেশাটা তুমি বললে ইউথের জন্য, ইউথের কি ব্যবস্থা, কিন্তু মোবাইল এডিক্টেড নেশাটা আমি দেখছি আবার বৃদ্ধ বনিতা সবাই, রাইট। এবং এতটা এডিক্টেড যে দেখা যাচ্ছে যে যেটা আমরা আগে ফেস টু ফেস বসে কথা বলতাম, তার জন্য আমরা এখন ড্যাশ ড্যাশ ড্যাশ, এটা আমি নামটা আর এখানে বললাম না, ফেস টু ফেস না বলে আমরা ফেস ড্যাশ, আমরা ওটাতে। আরেকটা কি হয় জানো তো, আমাদের যে মানে বায়োলজিক্যাল ক্লকটা, আমাদের একটা বায়োলজিক্যাল ক্লক আছে, ঠিক। আমার ভোরবেলা 5টায় উঠতে হবে এবং রাত্রে 10টায় শুতে যেতে হবে, একটা বায়োলজিক্যাল ক্লক আছে, একদম একদম। এখন এই মোবাইলটা এডিকশন হওয়ার পর কি বায়োলজিক্যাল ক্লকটা ব্রেক হচ্ছে, মানে সারা রাত তো বসে ভিডিও টিভি মানে খাওয়ার পরে মোবাইল দেখছে, মোবাইল দেখলে মোবাইলে যে আলোটা চোখে পড়ে, তার জন্য ঘুম, ওর যে একটা যে রাতে খাওয়ার পরে যে ঘুমের ভাবটা চলে যায়, সেই জন্য ইনসোমনিয়া এখন বেড়ে গেছে। চোখ, এই যে রেসটা যে বেরো, খুব সুন্দর বলেছো, এটা কিন্তু আমাদের চোখের যে নার্ভস গুলিকে তখন কি করে, ওই নার্ভস গুলিকে আস্তে আস্তে শিথিল করে দেয়। এবং দেখা যায় নেশায়, যেমন আমরা সাবস্টেন্স নেশা করলে যেমন আমাদের বিচার শক্তি ক্ষমতা নষ্ট হয়ে যায়, তেমনি মোবাইলের রেডিয়েশন থেকেও মানুষ কিন্তু আজকে রোগে আক্রান্ত। এই যে মোবাইল থেকে কন্টিনিউয়াস যে আমি দেখছি, এটার থেকে একটা রেডিয়েশন হচ্ছে, এই রেডিয়েশনটাও কিন্তু আমাকে আস্তে ধীরে কি করছে, ধীরে ধীরে আমাকে আমার ব্রেনের চিন্তা করার যে ক্ষমতা বা বিবেচনা করার যে একটা ক্যাপাসিটি, সেটা নষ্ট করে দিচ্ছে। এটা একটা মানে কি হয়, এটা মানে তোমার ম্যাগনেটিকের মতো, নেশাটাও সেম। এটা মানে মানে তুমি যে স্থূল নেশা বললে, এটাও ঠিক ম্যাগনেটিকের মতন আকর্ষণ করে, এটাও ঠিক ম্যাগনেটিকের মতো ভীষণ। এখন দেখা গেছে কি, 6 ফুট একটা মানুষ, সে 3 ইঞ্চির একটা সিগারেটের দাস। ভাবো, এই যে একটা কথা, মানে আমরা 1947 ফ্রিডম পেয়েছিলাম, ফ্রম দ্যাট অ্যাট্রসিটিস অফ ব্রিটিশ, আমরা ফ্রিডম পেয়েছিলাম, কিন্তু 200 মানে ইয়ার মানে ব্রিটিশ রাজত্ব করার পর কিন্তু এখন একটা প্রশ্ন, আমরা কি সত্যি ফ্রি? আর উই রিয়েলি এনজয়িং দ্য ফ্রিডম? না। ফ্রিডম বলতে কি শুধু ফ্রিডম অফ থট, ফ্রিডম অফ এক্সপ্রেশন, এগুলি নয়। ফ্রিডম তোমার মানসিকভাবে তোমাকে ফ্রি থাকতে হবে। Mentally, if you are addicted to something, substance or whatever it is, electronics, but that means that you are already bounded,
already bounded in some kind of force, which if you not get that force, if you don't get that nesha addiction, then you become like vegetable, you have nothing. আচ্ছা, এখন তো তুমি তো বললে যে নেশার প্রকারভেদ বললে, মোবাইলটা একটা নেশা, ঠিক অবশ্যই বার্নিং টপিকস বললে ভালো কথা। নেশা মানে ইউথরা কিভাবে নেশাতে মানে অগ্রসর হয়, কিন্তু এখন আমি তোমার থেকে জানতে চাবো এই নেশার এই যে এইগুলো আমাদের এডিক্টেড যুব সমাজ থেকে আমরা বৃদ্ধরাও, আমরা এডুকেশনরাও মোবাইলে এডিক্টেড হয়ে যাচ্ছি, তো এটার থেকে উত্তর সলিউশন কি? প্রবলেমটা তো আমরা বললে, প্রবলেমটা সবাই জানে, এখন প্র্যাকটিক্যাল সলিউশনটা, কারণ আমরা পত্রিকা দেখতে পাই ইনভেস্টমেন্ট মিডিয়া, হ্যাঁ মেইল মোবাইল বেশি রাতে দেখবেন না, সিগারেট খাবেন না, যে সিগারেট টপিকস নিয়ে লেখে পত্রিকাতে, ধূম্রপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, গিয়ে দেখি আমি ওই এই টপিকসটা ও সিগারেট টান দিয়ে লিখছে। একদম ঠিক বলেছো, যে অ্যালকোহল খাওয়া শরীরের পক্ষে খারাপ, ও প্যাক বানিয়ে খেয়েই লিখতে বসেছে, ঠিক আছে না? এখন আমাদের এখন আমরা যে ইউথরা, আমরা কিন্তু প্র্যাকটিক্যাল হতে হবে, কারণ আমরা যে জিনিসটা মানে বলবো সেটা আমরা কর্মে আগে নিজে প্র্যাকটিক্যাল নিজের লাইফে আমরা করি, তার জন্য আমরা যেটা বলি তখন এফেক্ট হয়। আমি একখানে পড়েছিলাম, মানে তুমি যেটা পালন করো, যদি বলো সেটাই এফেক্ট হবে, আর যদি পালন করো না বলো, সুতরাং এখন লাইফে আমরা দেখতে পাচ্ছি এফেক্ট হচ্ছে না। সবাই কিন্তু বলছে যে এটা খেও না, এটা খেও না, এটা খারাপ, এটা, কিন্তু এফেক্ট কেন হচ্ছে না? কারণ যারা যে বলছে he also doing this behind the scene. এখন আমাদের তোমার কাছে একটা প্রশ্ন, প্র্যাকটিক্যাল কি সলিউশন থাকতে পারে যে এইসব এডিক থেকে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে আনার জন্য, প্লাস পাশাপাশি মোবাইল এডিক্ট বললে মোবাইল এডিক্ট থেকে আমাদের মানে জেনারেশন ওয়াইজ থেকে বাঁচিয়ে আনার জন্য এটা কি প্র্যাকটিক্যাল সলিউশন তোমার কি থাকতে পারে মনে করো, একটু আলোচনা করো। আচ্ছা, যেমন তুমি বললে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনেছি, আপনি আচুরি ধর্ম পরের শিখাও, একটা মানে নিজে আগে সেটা ফলো করো, তারপর অন্যকে শেখাও। যে তুমি একটা খুব সুন্দর কথা বলেছো, যে লিখছে কথাগুলি সে নিজেই ফলো করছে না, যে রুল বানাচ্ছে সে নিজেই রুল ফলো করছে না, তার সেই রুল কে ফলো করবে? তো এখানে আমি একটাই কথা বলবো, উত্তরণের পথ আছে। গতদিন আমরা বলেছিলাম সমস্যা আসে সমাধান নিয়ে, বাট আমরা একদম আমরা সমস্যাটা নিয়ে খালি আবদ্ধ থাকি, ওটা নিয়ে ভাবতে থাকি, বাট সমাধান নিয়ে একবারও ভাবি না। তো সমাধান কি হতে পারে? প্রথমত প্রথম ধাপ যেটা, সেটা হচ্ছে গিয়ে কি, আমি আমার জীবনে এই জীবনটা আমি পেয়েছি, দিস ইজ এ গিফট ফ্রম গড, যদি স্পিরিচুয়ালি বলি, এই জীবনটাকে আমি কিভাবে চালিত করব, কিভাবে আমি কোন রাস্তার দিকে এগোবো, সেটা সম্পূর্ণ ডিসিশন কার? মাইন। আমরা একটা কথা বলি, ইটস মাই লাইফ, ডিসিশন ইজ মাইন। তো কোন পথে আমি এগোলে ভালো হবে, কোন পথে এগোলে আমার খারাপ হবে, সেটা আগে আমার বিবেচনা করতে হবে। এবং তার জন্য দরকার, যেটা আমরা গতদিন বলেছিলাম, মেডিটেশন। মেডিটেশন শব্দটাই একটা এমন শব্দ যেটা আমাদের উত্তরণের পথ দিতে পারে। আজকে সমাজে যত সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা এডিকশন শুধু নয়, যত রকম সমস্যার সমাধান একমাত্র মেডিটেশনে আছে। আমরা সেটা কি করে করতে পারি? দেখো প্রথম কথা হচ্ছে, মেডিটেশন করতে গেলে আগে জানতে হবে আমি কে, হু আই এম, আমার রিয়েল আইডেন্টিটি। আমি XYZ, তুমি এটাই তো আমাদের সাধারণত, এটাই তো এটাই কি আমার তোমার আইডেন্টিটি? দেখো একটা কথা হচ্ছে কি, আমি যদি তোমাকে বলি, তুমি বলবে আমার নাম গৌতম দাস, আমি এই কাজ করি, আমি গভর্নমেন্ট সার্ভেন্ট, আমি এই আমার মা, এই আমার বাবা প্রফেসর ছিলেন, এই তুমি এগুলি বৃত্তান্ত বলবে, কিন্তু আমি বলবো এটা তোমার রিয়েল আইডেন্টিটি নয়। আচ্ছা, যখন তুমি প্রথম জন্ম নিয়েছিলে, একদম সদ্যজাত শিশু, তখন তোমার নামকরণ হয়নি, তখন তোমার অস্তিত্ব ছিল 7 দিন পরে, বা একটা সেরিমনি হয়, বেবি, হ্যাঁ, তোমার যখন সদ্যজাত জন্ম, তখন তো তোমার নামকরণও হয়নি। তখন যদি তোমাকে কেউ জিজ্ঞেস করতো, তখন যদি তুমি কথা বলতে পারতে, তোমাকে যদি আমি জিজ্ঞেস করতাম তোমার পরিচয় কি, তখন তুমি কি বলতে? তুমি বলতে আমি একটা পুরুষ, আমি একটা ছেলে, বা আমি একটা মেয়ে। এই যে এইগুলি যে আমরা বলি, এই যে পরিচয় আইডেন্টিটির মধ্যে যে এগুলি ক্রাইটেরিয়াগুলি আমরা রেখেছি, আই এম এ মেল, মাই নেম ইজ সো অ্যান্ড সো, আই ডু দিস প্রফেশন, আই এম ইনটু দিস প্রফেশন, এগুলি কি? এগুলি আমার দৈহিক পরিচয়, মানে দিস ইজ ফিজিক্যাল আইডেন্টিটি। এটাও আইডেন্টিটি অবশ্যই। তুমি ছোটবেলা যখন ছিলে, তখন তোমার গৌতম দাস নাম হয়ে গেছে, তখন তুমি একটা ছোট্ট বেবি, আস্তে আস্তে বড় হলে তুমি কিশোর অবস্থায় এলে, কি মানে ছোট থেকে আস্তে আস্তে কিশোর অবস্থা, স্টুডেন্ট লাইফ, তারপরে তুমি কলেজ লাইফ, তারপরে তোমার এখন তুমি গভর্নমেন্ট সার্ভেন্ট, তুমি চাকরি করছো। তো এই যে তোমার কিন্তু আইডেন্টিটিটা চেঞ্জ হচ্ছে, ইটস নট
স্ট্যাটিক, ইটস নট স্টেবল, ইটস চেঞ্জিং। কিন্তু আমাদের টু একটা আইডেন্টিটি আছে, একটা ট্রু আইডেন্টিটি আছে, একদম স্ট্যান্ডার্ড, একদম স্ট্যান্ডার্ড, যেটা তুমি একদম ছোট্ট থেকে মানে একদম শিশু অবস্থা থেকে একদম মৃত্যু অবধি তোমার এই পরিচয়টা থাকবে এবং মৃত্যুর পরেও থাকবে। সেই আইডেন্টিটিটা কি? সেই আইডেন্টিটিটা জানতে গেলে জানতে হবে রাজযোগা মেডিটেশন। আচ্ছা, রাজযোগ মেডিটেশনের মধ্যে প্রথম চ্যাপ্টারই হচ্ছে হু অ্যাম আই। ইটস এ বিগ রিডল। আমি বলবো ইটস এ বিগ রিডল। কেন রিডল? এটা একটা ধাঁধা। এই হু অ্যাম আই এর মধ্যেই সারা বিশ্বজগৎ ব্রহ্মাণ্ড ঘুরে বেড়াচ্ছে। তো কি জানা যায়? আমি একটা সোল। আচ্ছা, পাওয়ার, একটা এনার্জি, বা এটাকে আধ্যাত্মিক ভাষায় সোল বলি, মানে বাংলায় বলি আত্মা, হিন্দিতে বলি আত্মা, উর্দুতে বলি রুহ, বিভিন্ন নামে আমরা এটাকে এক্সপ্লেইন করি। সায়েন্সের ভাষায় বলতে পারি একটা মানে এনার্জি, ইনফিনিট এনার্জি। তো এই যে এনার্জিটা মানে যেটার কোনো শেষও নেই, মানে শুরুও নেই, এটা একটা জাস্ট একটা পয়েন্ট। তো এই যে সোলটা, একবার ভাবো, এই যে যখন আমি এই আত্মা আমার শরীরে আছে, ততক্ষণ কিন্তু আমি শরীর দিয়ে প্রতিটি অর্গান দিয়ে কাজ করতে পারছি। চোখ দিয়ে দেখতে পাচ্ছি, কান দিয়ে শুনতে পাচ্ছি, মুখ দিয়ে কথা বলতে পারছি, হাত দিয়ে কাজ করতে পারছি, পা দিয়ে হাঁটতে পারছি, চলতে পারছি, শুধু এই পাওয়ারটা আমার ভিতরে আছে বলে ব্রেন দিয়ে ভাবতে পারছি। যখনই এই পাওয়ারটা বডি থেকে বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আর ওটাকে গৌতম দাস বলবো না, কি বলবো? ডেড বডি, জাস্ট এ বডি। কিন্তু যেই ওই পাওয়ারটা আমার বডিতে ঢুকছে, তখন আমি বলবো ইটস এ ম্যান, ইটস এ হিউম্যান বিং, ইটস এ হি ইজ এ গৌতম দাস। আমরা বলি হিউম্যান বিং। হিউম্যান এসছে হিউমাস থেকে, বিং মানে লিভিং, দ্যাট সোল। আচ্ছা, তুমি তো বলছো ঠিক আছে আমরা একটা সোল, ঠিক আছে, তো এটা আমি জানলাম। তো এটা জানার ফলে আমি কিভাবে আমি মানে নেশাগ্রস্ত থেকে বাঁচতে পারি? হ্যাঁ, আমি টপিক শেষ বলবো, ঠিক আছে। আমার টু আইডেন্টিটি আমি জানলাম যে আই এম এ সোল, রাইট। এই নলেজটা আমাকে কিভাবে হেল্প করতে পারে? দেখো, প্রথম যখন আমি জানলাম যে এই বডিটা আমার একটা বস্ত্র, যেমন গীতাতে বর্ণিত আছে, এটা আমার একটা বডি, মানে ইটস আ টেম্পল, আমি যদি বলতে পারি। এই বডিতে আমি আছি, সোল বিরাজিত। যতক্ষণ আছি ততক্ষণ এই বডিটার অস্তিত্ব, আদারওয়াইজ নেই কোনো অস্তিত্ব। তো এখন কথা হচ্ছে কি, এটা আমাকে কি করে হেল্প করতে পারে? এটা কি করে হেল্প করবে আমি বলি, যখন মেডিটেশনে আমরা বসবো, প্রথমে আমাদেরকে সোল কনশাস স্টেজে আসতে হবে। এটা কি করে হবে? প্রথমে যখন আমরা মেডিটেশন বসছি, এটা কিন্তু আমার শুধু যে প্রথমে একটু প্র্যাকটিস করার জন্য আমার বসে করতে হয়, কিন্তু এটা আমার চলাফেরা করতেও আমরা প্র্যাকটিসটা করতে পারি। যখন আমি মেডিটেশনে বসছি বা মেডিটেশন করার মতন নিজেকে তৈরি করছি, সবার আগে প্রথম ধাপ হচ্ছে আই হ্যাভ টু থিঙ্ক মাই রিয়েল আইডেন্টিটি। আমি উইদিন দিস বডি, এই পুরো বডি স্ট্রাকচারে আমার ঠিক এই ফেসের মধ্যে, এই দু ভ্রু যুগলের মাঝখানে আমি বিরাজিত। পয়েন্ট। এটা কি করে? অনেক জায়গায় অনেক রকম ভাবে বর্ণিত আছে। আমি একটু বলি, একটু স্পিরিচুয়াল ওয়েতে এই বিষয়টাতে আসছি। আমরা মন্দিরে গেলে তিলক কিন্তু এখানে দেওয়া হয়, বা আমরা যখন সায়েন্সের ভাষায় দেখি, আমাদের এখানে সেরিব্রাল কলামের এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে, এবং দেখা যায় হাইপোথ্যালামাস এবং হাইপোথ্যালামাস এবং সেরিব্রাল কলামে যদি একটা স্ট্রেইট লাইন টানা হয়, আমাদের দুটো ভ্রু যুগলের মাঝখানে একটা যদি পারপেন্ডিকুলার লাইন টানা হয়, তার মধ্যে এবং ভ্রু যুগলের থেকে যদি একটা ভার্টিক্যাল লাইন টানা হয়, এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করছে, সেখানে সোলের অবস্থান। এটা আমাদের অ্যানাটমি, বডির মধ্যে সেটা অবস্থান। এখন দেখা যায় সেটা কি করে আমরা দেখতে পাবো? এটা দেখা যায় না। ইটস এ পাওয়ার, ইটস লাইক এ এনার্জি। যেমন এনার্জি can neither be created nor be destroyed. It can be transformed from one form of energy to another form of energy. ঠিক তেমনি soul is also energy. It can never be created, it can never be destroyed. It is lay hidden within the body, and যতদিন এটা বডিতে থাকছে ততদিন বডিটা সক্রিয়। এটা প্রথম ধাপ। এইবারে সোল জানলাম আমি, এবারে যোগ করতে হবে। যোগ মানে মেডিটেশন, রাজযোগ। যোগ মানে প্লাস, মানে কিসের সঙ্গে কিসের প্লাস, একটা তো কিছু লাগে। আমরা যখন কোনো ম্যাথমেটিক্স করি, আমরা যোগ করি, তো যোগ করতে গেলে দুটো জিনিসের মধ্যে যোগ করতে হয়, আবার বিয়োগ করতে গেলেও দুটো জিনিসের মধ্যে বিয়োগ করতে হয়, একাধিকও হতে পারে সেটা। তো আমি যখন জানলাম আমি সোল, তো আমার সঙ্গে এখন আমি কমিউনিকেট করতে হবে সুপ্রিম পাওয়ার হাউস। আচ্ছা, হ্যাঁ, এখন এটা একটা আরেকটা ধাপ, আরেকটা বিষয়, যে যখন আমি জানলাম আমি সোল, তখন আমার ভাবতে হবে সোলের মধ্যে 7টা শক্তি থাকে। আচ্ছা, এর জন্য বলা হয় শতগুণী। আচ্ছা, হ্যাঁ, সোলকে বলা হয় শতগুণী। তুমি বলতে যাচ্ছ যে
আমি যখন জানলাম যে আমি সোল, তো মেডিটেশন করলাম, মেডিটেশন কার সঙ্গে করলাম এটা আরেকটা চ্যাপ্টার পরে, পরে বলবো, পরে চ্যাপ্টার পরে আমরা এপিসোডে আলোচনা করবো। তো আমি যেটা জানলাম যখন সোলটাকে যখন আমি যদি মেডিটেশন করি তো 7 গুণ, মানে সোলের ভেতরে 7টা গুণ আছে, এগুলো রাইজ হবে, তখনই আমাদের মানে বাজে যে টেন্ডেন্সিগুলো কমে যাবে। ও এটা কানেকশন আছে, এটা কানেকশনটা এরকম কিভাবে দেখায়? 7 গুণ কি কি গুণ আমি বলি, যেমন হচ্ছে পাওয়ার। পাওয়ার সব থেকে বড়, আজকের জগতে পাওয়ার কেনা চায়, বাট সেটা আমরা এক্সটার্নালি চাই, মানে পাওয়ারটা নিজের থেকে শক্তি। হ্যাঁ, মানে আমরা এক্সটার্নালি দরকার নেই, পাওয়ারটা অলরেডি আমার মধ্যে রয়েছে, জাগ্রত করা। ঠিক আছে, পাওয়ার, পিস, শান্তি। পিস। এখন আমি একটা কথা বলি, পিস আমরা কি মনে করি যে একটু মন্দিরে যাই, একটু মসজিদে যাই, একটু এখানে যাই একটু শান্তি পাওয়ার জন্য, ঘরে শান্তি নেই এখানে যাই শান্তি পাওয়ার জন্য, কিন্তু শান্তি তো আমার ভিতরেই আছে, শান্তি তো আমার ভিতরেই আছে। কারণ একটা ইংলিশে কথা আছে, there can never be way to peace because peace itself is the way, এটাই only way। পিস নিজেই একটা পথ, পিস এটা আমার আত্মার স্বধর্ম। পাওয়ার বললে পিস, নলেজ হচ্ছে যেটা আমার ইন্টারনালি আমার ভেতরে রয়েছে। যেমন একটা বীজ, একটা গাছের ছোট একটা বীজ, আমরা ছোট একটা বীজ যখন দেখি, একটা এইটুকু বীজ, আমরা এটা থেকে কি আশা করতে পারি? একটা ছোট্ট বীজ। কিন্তু যখন এটাকে আমি সঠিকভাবে রোপণ করব, সানলাইট পাবে, মাটি পাবে, জল পাবে, সেই বীজটা আস্তে আস্তে কিন্তু অঙ্কুর এর থেকে বেরোবে। সেই বীজটা আস্তে আস্তে বড় হতে হতে বিরাট একটা আকার ধরবে। বীজ ছিল একটা, কিন্তু তার থেকে বিরাট একটা আকার ধরেছে, সে একটা গাছে পরিণত হলো। তো এটা কি, এই যে নলেজটা আমার মধ্যে একটা সিড, কিন্তু আমার মধ্যে কিন্তু সেই অনেক, মানে একটা কথা আছে না যে, যেমন আমার মধ্যে নলেজ কিন্তু আছে। আমি কিন্তু ছোটবেলা থেকে, আমাকে কোনো শিশুকে বলে দিতে হয় না গরম ধরলে ব্যথা লাগে, ঠান্ডা ধরলে ঠান্ডা অনুভূত হয়, এটা কাউকে শিখাতে লাগে না, এটা আমার মধ্যেই রয়েছে নলেজটা। এই নলেজটা তাহলে সোলের একটা কোয়ালিটি। তাহলে আমি কি বললাম? পাওয়ার, পিস, নলেজ, হ্যাপিনেস। আনন্দ কোথাও বাইরের থেকে পাওয়া যায় দরকার নেই, আনন্দ আমার ভেতরেই রয়েছে। ওই তুমি যে বলে যে ওই যে আমি ড্রাগ করলে একটা আনন্দ অনুভূতি হয়, কারণ ওই হ্যাপিনেসের অভাব ছিল ইনার কোয়ালিটির ভিতরে। একদম, এটা হ্যাপিনেসটা অলরেডি জাগিতে হবে, তো আর তখন সে এডিকশনের দিকে এগোবেই না। ঠিক এই এখন লিখতে আসে। হ্যাঁ, হ্যাপিনেস। তারপর হ্যাপিনেসের পরে আসে হ্যাপিনেস, ব্লিস। ব্লিসটা কি? ব্লিসটা একটা হচ্ছে গিয়ে অনুভূতি করা, আনন্দর যে একটা ভীষণ সুন্দর যে একটা জায়গা আছে, যেটাকে অনুভব না করলে ব্লিস আমরা অনুভব করতে পারবো না। মানে পাওয়ার, পিস, নলেজ, হ্যাপিনেস, ব্লিস। তারপর আরো দুটো আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার যেটা আমরা দেখবো সোলের মধ্যে যেটা লেই হিডেন, সেটা হচ্ছে কি কাইন্ডনেস। আমি যদি সংবেদনশীল না হই, আমার মধ্যে যদি দয়া ভাবনা না থাকে, আমি একে অপরের জন্য ভাবতে যদি না পারি, এটা তো আমার ভেতরেই থাকে। কিন্তু কি হয়, মানুষ আস্তে আস্তে যখন বড় হয়, একটা শিশু যখন বড় হয়, এই 7টা গুণ আস্তে আস্তে ডিমিনিশ হতে থাকে। কেন? ডিউ টু এক্সটার্নাল ফোর্সেস অ্যান্ড এক্সটার্নাল এনভায়রনমেন্ট। এবং এক্সটার্নাল এনভায়রনমেন্ট এবং যার সঙ্গে সে মেশে, ব্যাড কোম্পানিজ বা গুড কোম্পানিজ যেটাই, সেটা তখন আস্তে আস্তে কি হয়, তখন তার মধ্যে থেকে এগুলিকে কমতে থাকে। এজন্য দেখা যায় একটা ছোট শিশুকে সবাই ভালোবাসে, কিন্তু এই শিশুটাই যখন আস্তে আস্তে বড় হয়, সেই ভালোবাসার লোকগুলি আস্তে আস্তে কমতে থাকে। কেন? কারণ তার মধ্যে সেই এক্সটার্নাল জিনিসগুলি ঢুকতে থাকে। কারণ মানে ওই একটা শিশু না, আমরা অনেক সময় বলি শিশুরা দেবতার সমান, আর ওর ভিতরে সেই মানে ভার্চুসগুলি থাকে। এবং আরেকটা কথা হচ্ছে, মানে মেইন কথা হলো আমাদের মানে এপিসোডটা অনেক বড় যাচ্ছে, আমি ছোট করে নিই, আগামীতে আমরা ডিটেইলসে যাব। তুমি বলতে একটা আমি বুঝতে পেরেছি যে আমাদের প্রপার যদি মানে ইনার নলেজ থাকে, তাহলে আমরা এই যে ড্রাগের থেকে বাঁচতে পারি, ড্রাগ থেকে আমরা বাঁচতে পারি, যে কোনো পাওয়ার ড্রাগ থেকে যে কোনো ভাবে আমরা বাঁচতে পারি, এবং এটাই অন্যকেও বাঁচাতে পারি। তো আজকে আমি যেটুকুনি এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাইবো, যে আমাদের এই যে সোল, যে ভাবনাটা, সোল কনশাস স্টেজ যেটাকে বলে, এই কনশাসটা যদি আমাদের মধ্যে আসে, ধরে রাখতে হবে, এটা প্র্যাকটিস। এবং এটা মানে একমাত্র সম্ভব যা তোমার যা বললে, রাজযোগ মেডিটেশন। আমরা প্রতিদিন যদি কিছু না কিছু সময় রাজযোগ মেডিটেশন প্র্যাকটিস করি, তাহলে আমার যে ইনার কোয়ালিটিগুলো তুমি বলতে হচ্ছে আমার আরো প্রস্ফুটিত হবে, এবং আমাদের নেগেটিভ গুলো থেকে আমরা বাঁচতে পারবো। এটাই মেইন।
তো বন্ধুরা এটা হলো মানে আজকের সেই পডকাস্টে আজ কনভারসেশন বলতে পারেন, যে ইউথরা যে নেশা করছে সেটা তো আমরা বললাম, নেশার কীভাবে করছে, ওরা কীভাবে অগ্রসর হচ্ছে, কিন্তু আজকের মানে এই কথার যে সারমর্ম এটাই যে আমরা যদি নিজেকে আসলে আত্মা তো আমরা আত্মাই বা স্পিরিচুয়াল পাওয়ার যদি মনে ফিল করে যদি আমরা রাজযোগ মেডিটেশনটা প্র্যাকটিস করি প্রত্যেক দিন কিছু না কিছু সময়, তাহলে আমরা যে বাইরের যে আমাদের যে নেগেটিভ ফোর্সগুলো, যে আমাদের বন্ধুরা প্রেশার করে বলুন, বা হতাশা থেকে আমরা এই ড্রাগ নেই, বা পিয়ার প্রেশার থেকে ড্রাগ নেই বললাম, বা কাউকে কপি করার জন্য, এগুলো থেকে আমরা বাঁচতে পারবো। এটাই একমাত্র রাস্তা, একদম এটাই বলতে চাইছি। হ্যাঁ, তো এটাই আমাদের ইউথটার কাছে একটা মেসেজ দিতে চাই, যে ইউথ মানে কি, মানে আগামী দিনের ভবিষ্যৎ। এবং ইউথরা নেশা থেকে দূরে থাকা তো আমরা বলতে পারি, কিন্তু এটা প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে। আমাদের যে শঙ্কু ভাই আছেন, আমরা শঙ্কু ভাইকে বলি, ও কিন্তু একটা মানে আইডল, আমাদের ইউথের আইকন। যে এখানে আমরা যারা যে কথাগুলো বলছি, প্রতিটি কথা কিন্তু আমরা নিজের ব্যক্তিগত জীবনে পালন করি, সেই জন্য আমরা বলার অধিকার আছে। একদম ঠিক। আমরা এরকম মানে নেশা করে বা আমরা বলছি নেশা করো না, এরকম না। আমরা জীবনে এগুলো মানে প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিমেন্ট করেছি এবং রেজাল্ট পেয়েছি, সেই জন্য আমাদের বলার অধিকার আছে। একদম। সুতরাং এই আজকে ইউথের সঙ্গে লাস্টে কি বলে একটু মানে কি বার্তা দিতে চাও লাস্টে? লাস্টে এটাই বলবো যে দেখো, জীবনটা খুবই ভ্যালুয়েবল। এটা আমরা জুয়ার খেলাতে যদি আমাদের জীবনটাকে আমরা এইভাবে যদি মানে ভাসিয়ে দিই, তাহলে কি হবে পরিণতি? ক্ষতি কারোর হবে না, ক্ষতিটা হবে আমার। সেই রিয়েলাইজেশন যদি আমার মধ্যে থাকে যে আমাকে এর থেকে বেরিয়ে আসতে হবে, আমার এই ফিউচারটা আমাকেই তৈরি করতে হবে, বিকজ ম্যান ইজ দ্য মেকার অফ হিজ ওন ফরচুন। আমার ভবিষ্যৎ কি আমাকে তৈরি করতে হবে, সেটা এখন আমাদেরই বাঁচতে হবে। এবং এই নেশার যে আমাদেরকে কি করে তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যায়, সেই বাস্তব সত্যটা জেনে এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করতে হবে। আমি সকল যুবকদের কাছে এটাই করজোরে বিনীত অনুরোধ করব যে আমাদের এখন এই জীবনটাকে সঠিক দিশা দেখাতে হবে, কারণ আমরা ভারতের ভবিষ্যৎ, পুরো বিশ্বের ভবিষ্যৎ। আমরা ভালো থাকবো এবং ভালো রাখবো। ঠিক আছে, আজকে আমরা আমাদের এই দ্বিতীয় পর্বের এই পডকাস্টটা আজকে এখানে সমাপ্ত করছি। আগামীতে আরেকটা বার্নিং টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করি আমাদের এই পডকাস্টটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ। নমস্কার।